স্যাড বাট ট্রু। আমি সাদ রহমান, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব বাংলাদেশের একটা সাম্প্রতিক ইস্যু নিয়ে। আপনারা যারা ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি আলাপ আলোচনা করছেন, বা যারা আলাপ আলোচনায় অংশগ্রহণ করেন নাই তারাও এই বিষয়টা দেখছেন। মানে সোশ্যাল মিডিয়াতে নিয়ে গতকালকে এবং গত পরশু ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের একজন অভিনেত্রী, তার নাম সিমরিন লুবাবা, তার বয়স 15 বছর। তার ব্যাপারে একটা তথ্য আসছিল এবং সেই তথ্যটা তিনিই মানে সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে দিছিলেন যে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু তার বয়স যেহেতু 15 বছর এবং বাংলাদেশে বাল্যবিবাহ অবৈধ বা আইনত অপরাধ, ফলে তার এই তথ্যটা সামনে আসার পরে এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে। ফলে পরবর্তীতে তিনি এটাকে ঘুরে আরেক দিকে নিয়ে গেছেন এবং তিনি বলার চেষ্টা করছেন যে তাদের আসলে মানে বিবাহ এখনো হয় নাই, সেটা বাংলাদেশের আইন অনুসারে 18 বছরের পরেই হবে, কিন্তু তাদের এক ধরনের আলাপ আলোচনা হয়েছে বা বাগদান ইত্যাদি কিছু একটা হয়েছে। এখন তার যে বিবাহ বা তার যে প্রসঙ্গটা, এটা সোশ্যাল মিডিয়ায় আসার পরে যেই প্রবণতাটা আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে যে একটা অংশ, বাংলাদেশের একটা ব্যাপক অংশ সিমরিন লুবাবার এই বিবাহকে সাধুবাদ জানাইছে এবং সেখানে কোনো কোনো গণমাধ্যমের অংশগ্রহণও ছিল। কিন্তু পরবর্তীতে অনেকেই সোশ্যাল মিডিয়ায় যখন এটা নিয়ে কড়া সমালোচনা করছেন এবং বলার চেষ্টা করছেন যে সিমরিন লুবাবার এই বিবাহ বাংলাদেশে আইনত অপরাধ এবং তার স্বামী, তিনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং তার যে বাবা মা যারা তাকে এই বিবাহতে মানে বসাইছে বা এই বিবাহতে যারা তাকে নিয়ে আসছে, তাদের শাস্তি হওয়া উচিত বা তাদের বিচারের আওতায় আসা উচিত। তখন আসলে আলাপটা অন্যদিকে ঘুরে গেছে এবং ফাইনালি আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের আইনের আওতায় সিমরিন লুবাবার পরিবার পড়তে চায় না, ফলে তারা সিমরিন লুবাবাকে দিয়ে এক ধরনের নতুন স্টেটমেন্ট দিছে যে মানে তিনি আসলে বিয়ে করেন নাই বা তার বিয়েটা হয়নি। কিন্তু আমি যে কারণে আজকের এই আলাপটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশের আলাপ আলোচনার জগতে একটা বাল্যবিবাহকে সামাজিকভাবে বৈধ করার জন্য এত ব্যাপক একটা অংশ যে এইভাবে সরব হয়ে উঠলো, সেটা আসলে মানে কী ধরনের প্রবণতা। আমি নিজেও আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে আমি এই বিষয়ে আমার যে ব্যক্তিগত ফেসবুক, সেখানে আমি পোস্ট দিয়েছিলাম এবং সেখানেও মানে ব্যাপক মানে আমাকে গালিগালাজের শিকার হইতে হয়েছে এবং আমি তাদের মানে যারা আমাকে ব্যক্তিগত আমার অ্যাকাউন্টে গালিগালাজ করছে তাদের প্রোফাইল বা তাদের যেই পলিটিক্যাল ওরিয়েন্টেশন, সেটা যখন আমি লক্ষ্য করলাম, আমি খুব ভালোভাবেই লোকেট করতে পারলাম যে তারা আসলে বাংলাদেশের একটা রাইটিস্ট বা ধর্মপন্থী, বা আরও স্পেসিফিকলি বলি বাংলাদেশের রাইটিস্ট বা ডানপন্থী রাজনীতিটা যেহেতু এখন জামাত ইসলামী করতেছে, তারা জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে মানে এটা একটা বড় কোশ্চেন আকারে আমাদের সামনে হাজির হইল যে জামায়াতে ইসলাম যারা করে, জামাত ইসলামের ছাত্র সংগঠনের কথাও যদি বলি, ইসলামী ছাত্র শিবিরের কথাও বলি, তারা ঠিক কী কারণে বাংলাদেশে এই বাল্যবিবাহকে এইভাবে বৈধ করে তুলতে চাইতেছে, বা বাংলাদেশে বাল্যবিবাহ কেন স্বাভাবিকভাবে সামাজিকভাবে মানে মানে অ্যাকসেপ্ট করা হয় না, সেই ব্যাপারে তারা প্রচারণা চালাইতেছে। এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। তবে আমি আপনাদেরকে মনে করাই দিতেই পারি যে জামাতে ইসলাম তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণার আগে তারা কিন্তু মানে এবং নির্বাচনের এক সপ্তাহ আগেও জামায়াতের আমির কিন্তু নারীদেরকে নিয়ে কঠিন কথাবার্তা বলছেন এবং আমি অনেকগুলো উদাহরণ এখানে দিতে পারবো। সোশ্যাল মিডিয়ায় নারীর বুলিং করা বা নারী বিদ্বেষী রাজনীতি যে তাদের মুখ্য রাজনৈতিক গন্তব্য বা তাদের রক্ষণশীলতার যে গন্তব্য, এই সব কিছু মিলিয়ে তারা আসলে নির্বাচনের আগেই রাজনীতিটা করছে। এবং ফাইনালি নির্বাচনের পরেও আমরা মানে যখন একটা নতুন সরকার বাস্তবতা দেখতে পাইলাম, তখনও আসলে জামাত ইসলামের সেই ডানপন্থী নারী বিদ্বেষী এই রাজনীতিটা আসলে শেষ হয় নাই। ফলে এই বাস্তবতায় এই কোশ্চেনটা আমার কাছে অন্তত খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে বাংলাদেশে যদি এই রাজনীতিটা চলমান থাকে, তাইলে আসলে আমরা কিভাবে এই রাজনীতিটাকে কয়দিন ফাইট করতে পারবো। এখন বাংলাদেশের যেটা বাস্তবতা, সেটা আমরা খুব ভালোভাবেই জানি যে বাংলাদেশে বাল্যবিবাহ একটা বড় সমস্যা এবং আমি ইউনাইটেড নেশনের একটা প্রতিবেদনও দেখলাম যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম দেশ যেখানে বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ আসলে মানে প্রসিদ্ধ, বা মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সেটা 8 নাম্বার। ফলে এবং বাংলাদেশে আপনি মানে সাউথ এশিয়ার কথা বা এশিয়ার কথা চিন্তা করলে বাংলাদেশ আসলে সম্ভবত নাম্বার 1। ফলে আমাদের দেশে, এবং সেটা শিক্ষিত থেকে শুরু করে দরিদ্র পরিবার থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার পর্যন্ত, শিক্ষিত অশিক্ষিত দুই জায়গা থেকে আসলে আমাদের একটা বাল্যবিবাহের প্রবণতা আছে। ফলে এই বাল্যবিবাহের এই প্রবণতা, এটা আমাদের একটা সামাজিক বাস্তবতা এবং তার সঙ্গে আসলে নতুনভাবে যুক্ত হয়েছে এই ডানপন্থী রাজনীতি, যেই রাজনীতিটা
শুরুই করতেছে, শেষ করতেছে নারী এবং নারী বিরোধিতা এবং নারী যে আসলে মানে শেষ পর্যন্ত পুরুষেরই একটা মানে নির্দেশিত একটা মানে বাস্তবতা থেকে যাবে, তার বাইরে আসলে তাদের কোনো রাজনৈতিক গন্তব্য নাই। ফলে এই যে আমাদের সামাজিক বাস্তবতা, আপনি যদি মানে সোশ্যাল মিডিয়া মানে লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে সেখানে মানে অবৈধ মেলামেশা বা মানে যৌন সম্পর্ক বা ইত্যাদি বিষয়গুলোকে মুখ্য করা হইতেছে এবং এই বিষয়গুলোকে সমাধানের জন্য কম বয়সী নারীদেরকে বা কম বয়সী মেয়েদেরকে বিয়ে করাকেই একমাত্র সমাধান হিসাবে হাজির করা হইতেছে। ফলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সমাজ বাস্তবতা, সেই সমাজ বাস্তবতার দ্বারাই আমাদের এই যে ডানপন্থী রাজনীতি, যেটা এখন এক প্রকার নেতৃত্ব দিতেছে জামায়াতে ইসলাম, তারা যদি এটা কন্টিনিউ করে তাহলে আমাদের টোটাল যে মানে রাষ্ট্রের যে গন্তব্য, আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে গন্তব্য, তার একদম মৌলিক কথা হচ্ছে যে এখানে নারী পুরুষ সমান, এই গন্তব্যে আমরা যাইতে পারবো না। এখনকার আমাদের যে বিরোধী দল বা আমাদের বিরোধী দলের যে রাজনীতি, তারা যদি এটা কন্টিনিউ করে যাইতে পারে এবং আমাদের সরকার দল যদি সেটাকে কোনোভাবে মানে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে না পারে, তাইলে আমাদের আসলে অনেক ধরনের ভোগান্তি ইত্যাদি পোহাইতে হবে। বিশেষ আইনের কথা বলতে পারি এবং মানে সাইবার বুলিং, নারীকে সাইবার বুলিং নিয়ে অনেক আইন আলাপ আলোচনা আছে। আমাদের যেই বিরোধী দলীয় রাজনীতি, যার প্রাথমিক কথা হওয়া উচিত ছিল যে একটা গণতান্ত্রিক গন্তব্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যেই বাস্তবতা যেখানে সবাই সমান, এটার থেকে বের হয়ে তারা যে এইভাবে বাংলাদেশের কমপ্লিটলি আইনের বিরুদ্ধে গিয়া বাংলাদেশের একটা মানে নারীদেরকে মানে এক ধরনের সাপ্রেশনের মধ্যে নিয়ে আসার যে রাজনীতি করতেছে, এই রাজনীতিটা আমাদের সরকারকে যে কোনো মূল্যে এটা ঠেকাইতে হবে। যদি আমরা এটা ঠেকাইতে না পারি তাহলে আমাদের আবার সেই পিছনের দিকে ফিরে যেতে হবে। আপনি যদি ডাটা দেখার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে বাল্যবিবাহের যে মানে হার, সেটা আস্তে আস্তে কমছে। এখন সেটা কমতে কমতে আজকের যে বাস্তবতা, সেখানে সবারই কম বেশি অবদান আছে। আমি খালেদা জিয়ার কথা বিশেষভাবে এখানে বলতে পারি। তিনি প্রাথমিক শিক্ষা, নারীদের প্রাথমিক শিক্ষা নিয়ে ব্যাপক কাজ করছেন এবং বর্তমান সরকারও নিশ্চয়ই কাজ করবে। কিন্তু এই যে রাজনীতিটা তৈরি হয়েছে নারীদেরকে টার্গেট কইরা এবং বাল্যবিবাহের পক্ষে এভাবে যে সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা করা যাচ্ছে এবং যারা বাল্যবিবাহের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে যে এভাবে সামাজিকভাবে গালিগালাজ হেনস্থা করা যাচ্ছে, এই রাজনীতিটা ঠেকাইতে হবে। এই রাজনীতিটা যদি ঠেকানো সম্ভব না হয়, তাইলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আবারও পিছনের দিকে যাইতে হবে, যেই পিছনের দিকে আমরা আসলে যাইতে চাই না।